In this section, we study about features of cloning vector. In the previous section, we knew that what is cloning vectors, features, example of cloning vector. Today, study about features of cloning vector. Cloning vector definition ছিল এটাই যে ভেক্টর পোষক কোষে নিজের এবং ফরেন ডিএনএর অসংখ্য প্রতিলিপি গঠন করতে পারে তাকে বলা হয় ক্লোনিং ভেক্টর। তো এই ক্লোনিং ভেক্টরের কিছু জেনারেল ফিচার্স হলো presence of origin of replication থাকতে হবে যাকে শর্টে বলা হয় অরিসাইট। ক্লোনিং ভেক্টরের প্রথম বৈশিষ্ট্য হলো তার মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকতে হবে। সেকেন্ড হলো প্রেজেন্স অফ সিলেক্টেবল মার্কার থাকতে হবে। সিলেক্টেবল মার্কার এখানে আমরা দুটো উদাহরণ করব সিলেক্টেবল মার্কার হিসাবে। একটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, আর একটা হচ্ছে যে এনজাইম প্রডিউসিং জিন। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হিসাবে আমাদের রিসেপ্টিভে বলা হয়েছে কি এএমপি, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, টিইটি আর জিন অর্থাৎ অ্যাম্পিসিলিন আর স্ট্যান্ডস ফর রেজিস্ট্যান্ট, টিইটি মানে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন। এবং এনজাইম প্রডিউসিং জিন হিসাবে উদাহরণ হলো কি ল্যাকজেট জিন, একে অনেক সময় বলা হয় এসিআর স্ক্রিনেবল মার্কার বলা হয়। কেন বলা হয়? আমরা যখন সিলেকশন অফ ট্রান্সফর্ম অ্যান্ড নন ট্রান্সফর্ম করবো সেখানে এটা আরো ডিটেলসে জানবো। থার্ড হলো কি প্রেজেন্স অফ ক্লোনিং সাইট or রিকগনিশন সাইট থাকতে হবে। কি ক্লোনিং সাইট থাকতে হবে, রিকগনিশন সাইট থাকতে হবে। এছাড়াও কিছু অ্যাডিশনাল কি না মলিকুলার ওয়েট কম হতে হবে, স্মলার ইন সাইজ হতে হবে, আমাদের ইনসেক্টিভাইড এই তিনটে দেওয়া আছে, এগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করবো। আর এগুলো হচ্ছে অ্যাডিশনাল, মলিকুলার ওয়েট কম হতে হবে, স্মলার ইন সাইজ হতে হবে। তারপর কি হোস্ট সেলে এটাকে কী হতে হবে, হোস্ট সেলে যে ক্লোনিং ভেক্টরটা ঢুকবে এটা কি নন টক্সিক হতে হবে। এবং এই ক্লোনিং ভেক্টরের হাই কপি নাম্বার থাকতে হবে। These are the general features of cloning vector. একটি আদর্শ ক্লোনিং ভেক্টরের উদাহরণ হলো এক্সাম্পল অফ ক্লোনিং ভেক্টর PBR322, যেখানে PUC19, তাহলে P স্ট্যান্ডস ফর এখানে কি ভালো করে মনে রাখতে হবে, P স্ট্যান্ডস ফর প্লাজমিড। এবং সেকেন্ড যে দুটো লেটার থাকবে এই যে BR অর্থাৎ BR, এটা হয় ডিসকভারার, BR এখানে আছে BR, এখানে আছে UC ডিসকভারার, और এই যে UC আছে ডিসকভারার और প্লেসের নাম দেওয়া থাকবে কোথায় এটা ডিসকভার হয়েছিল, ডিসকভারার और প্লেস। এবং লাস্টে যে 322 বা
19 বা আরও যে কোড নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে যে কি নাম্বার 2 গিভেন ইট। ওটা ল্যাবে এততম একটা কোড নাম্বার, যেমন কি প্রত্যেকটা খেলোয়াড়ের একটা কোড নাম্বার থাকে, যেমন কি MSD। MSD জার্সি নাম্বার কত? 7। বিরাট কোহলি জার্সি নাম্বার 18। এরকম একটা কোড নাম্বার আছে। যেমন আমাদের হিটম্যান রোহিত শর্মা আছে কত? 45 কোড নাম্বার একটা। অনুরূপভাবে সচিন তেন্ডুলকার কোড নাম্বার 10। তো এরকম PBR 322 এটা তাদের দেওয়া হয়েছে কি কোড নাম্বার। PUC 19 অর্থাৎ B স্ট্যান্ডস ফর হলো প্লাজমিড, UC স্ট্যান্ডস ফর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। অর্থাৎ এর উপরে যে দুটো লেটার দেওয়া থাকবে সেটা হয় ডিসকভারের নাম, কিংবা কোথায় এটা উৎপত্তি বা কোথায় এটা অরিজিন করেছিল, বা কোথা থেকে এটা আবিষ্কার হয়েছিল। আর লাস্টের দেওয়া থাকবে এটা কি তার কোড নাম্বার। তো আমরা পরে ছবিতে আসছি PBR 322 এবং PUC 19 ছবিতে। PBR 322, P stands for plasmid, BR stands for Bolivar and Rodriguez, two scientists discovered it, and 322 number assigned to given to the plasmid. তো এখানে PBR 322 এর ছবিটা যদি আমরা ভালো করে দেখি, এরকম করে ছবিটা আসবে। ইকো R1 এটি একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এটা এখানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স আছে, এই জায়গাটায় কাটতে পারে, এই তিনশোটিতে বোঝানো হচ্ছে। এরপরে আছে কি, এরপরে আছে এখানে CLA1, অর্থাৎ ক্ল্যাব হলে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এই জায়গাটায় কাটতে পারে, এই জায়গাটায় কাটতে পারে। এমনভাবে এখানে আরেকটা আছে কি এন্ড 3, অর্থাৎ এটা এর রেস্ট্রিকশন সাইট, এটা এর রেস্ট্রিকশন সাইট। এরপরে আছে এখানে একটা রেজিস্ট্যান্ট জিন আছে, যাকে বলা আছে কি AMPR জিন, অ্যাম্পিসিনের রেজিস্ট্যান্ট জিন। এই জায়গাটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটতে পারে, এই জায়গাটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটতে পারে। সেটা কে একটা হলো PVU1 PST1, অর্থাৎ PV1 বলে এটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এটা এই জায়গাটায় কিছু স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে তাতে। আর PST1 এটাও একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এটা এই জায়গাটায় কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স এই জায়গাটায় কাটতে পারে। এরপরে এরকম একটা গ্যাপ দেওয়া হয়েছে। তারপরে এখানে আছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইট, এটা বলেছি কি এটাকে বলা হয় অরি সাইট বা অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। তারপরে একটা এরকম গ্যাপ দিয়ে আমি বলেছি কি এখানে আছে একটা রোপ বলে একটা পার্ট, এটার ফুল ফর্ম হলো প্রোটিন অফ replication, protein of replication. This protein is involved in the replication of plasmid. This protein is responsible for replication of or involved in the replication of plasmid.
আবার এই জায়গাটা আরেকটা রেস্ট্রিকশন নিউক্লিয়াস কাটতে পারে, সেটাকে PVU2, এটা একটা রেস্ট্রিকশন নিউক্লিয়াস, এর এখানে কিছু রিকগনিশন সাইট আছে। তারপরে একটা গ্যাপ দিয়ে এখানে আছে কি BAM-H1 বলে একটা রেস্ট্রিকশন নিউক্লিয়াস রিকগনিশন সাইট, এবং এখানে আছে কি SAL1 নামক রেস্ট্রিকশন নিউক্লিয়াস রিকগনিশন সাইট। আর ঠিক এখানে আরেকটা সিলেক্টেবল মার্কার আছে, এটা হলো কি TEPR, অর্থাৎ টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন এখানে আছে, এখানে এমপিসিন রেজিস্ট্যান্স জিন আছে। দিস ইজ দ্য পিকচার্স অফ PBR322। এটা একটা মডিফাইড plasmid or modified cloning vector which is obtained from E. coli। এটা ডিসকভার করেন বলিভার এবং রড্রিগেজ। ই কোলাই দেহ থেকে নিয়ে সেটাকে মডিফাইড করে এরকম একটা ক্লোনিং ভেক্টর বানানো হয়েছে। এবার এখানে বলা হয়েছিল একটি আদর্শ ক্লোনিং ভেক্টরের কয়েকটা ফিচার্স থাকে, সেই ফিচার্সগুলো কি কি একটু আগে লেখা হয়েছিল। এর মধ্যে কি দেখে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকে। তো ফার্স্ট ফিচার্স আমরা এখানে আলোচনা করছি। ফার্স্ট পয়েন্ট লিখি অরিজিন অফ রেপ্লিকেশন। অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকতে হবে। ছবিতে ব্যাক করে দেখি আমরা যে এটা অরিজিন অফ রেপ্লিকেশন। এর গুরুত্ব কি? This is the sequence or site which is responsible for initiation of replication, যেটা রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য রেসপন্সিবল, দায়ী। এছাড়াও this sequence is also responsible for controlling the copy number of alien বা linked DNA, যে alien DNA বা বিজাতীয় DNA যেটা যুক্ত হবে তার কপি নাম্বার, তার রেপ্লিকেশন হওয়াটাকে নিয়ন্ত্রণ কে করে? এই অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। এছাড়াও আরেকটা হলো this is the sequence from where replication start। এটা সেই সিকোয়েন্স যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়। তাহলে গুরুত্বগুলো বুঝতে পারলাম। দিস ইজ দ্য সিকোয়েন্স or site which is responsible for initiation of replication, রেপ্লিকেশন শুরু করার জন্য দায়ী। রেসপন্সিবল ফর কন্ট্রোলিং কপি নাম্বার অফ অ্যালিয়েন ডিএনএ, কোনো বিজাতীয় ডিএনএ যখন এই প্লাজমিডের মধ্যে যুক্ত হয়ে যাবে তার রেপ্লিকেশন হওয়াটাকে নিয়ন্ত্রণ করে কে? এই অরিজিন অফ রেপ্লিকেশন। এবং এটা সেই সাইট যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়। আমরা এমনি একটা সিম্পল পিকচারের মধ্যে এটা যদি দেখি যে এটা একটা ই কোলাই হোস্ট সেল, ই কোলাই একটা পোষক কোষ, এর দিয়ে আমরা ফরেন ডিএনএ ট্রান্সফার করব। ধরে নিচ্ছি দিস ইজ দ্য ফরেন ডিএনএ, this is a foreign or alien DNA। অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকার সুবিধা কি ক্লোনিং ভেক্টরের মধ্যে? শুধুমাত্র যদি অ্যালিয়েন ডিএনএ কে এই
হোস্ট সেলের দিয়ে প্রবেশ করানোর চেষ্টা করি, সাপোজ কী করলাম, অ্যালেন ডিএনএ এখানে প্রবেশ করে গেছে, তাহলে এই অ্যালেন ডিএনএর পসিবিলিটি কি থাকবে, ইট মে বি ডিগ্রেডেড অর ডাইজেস্টেড বাই সেভারাল ডাইজেস্টিভ বা বিভিন্ন এনজাইম দ্বারা, এদের দিয়ে বিভিন্ন এনজাইম থাকে ই কোলাইয়ের দেহে, ডাইজেস্টিভ বলবো না, ডাইজেস্টেড বাই বা ডিগ্রেড বাই ভেরিয়াস এনজাইম দ্বারা ডিগ্রেড হয়ে যেতে পারে। আর একটা কি থাকতে পারে পসিবিলিটি, অ্যালিন ডিএনএকে শুধুমাত্র যদি এর মধ্যে প্রবেশ করিয়ে দিই, ইট কান্ট নট replicate, it cannot replicate inside the host cell because কারণ কি, it is lack of oricite, এর মধ্যে কি নেই, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট অ্যাবসেন্ট, সেই জন্য এটা ই কোলাইয়ের দেহে নিজে থেকে নিজে রেপ্লিকেট করতে পারবে না। তাহলে অ্যালেন ডিএনএকে যদি সরাসরি ই কোলাইয়ের মধ্যে প্রবেশ করে দিই, তাহলে ইট হ্যাভ দ্য পসিবিলিটি, ইট মে বি ডাইজেস্টেড বাই ভেরিয়াস এনজাইম, বিভিন্ন এনজাইম দ্বারা এটা কী হতে পারে এবং ছোটো ছোটো পিসে ডিগ্রেড হয়ে যেতে পারে, এবং যদি এটা প্রবেশ করে যায়, ইট ক্যান নট রেপ্লিকেট ইনসাইড দ্য হোস্ট সেল, এটা হোস্ট সেলের মধ্যে রেপ্লিকেট করতে পারবে না, বিকজ ইট ইজ ল্যাক অফ অরিজিন অফ রেপ্লিকেশন সাইট। তাছাড়াও এবার যদি আমরা এই যে ক্লোনিং ভেক্টর, এই ভাষাগুলো বললাম, এটা একটা ক্লোনিং ভেক্টর, এর মধ্যে এটা কি আছে, এটা হলো সেই অরিসাইট, অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, অরিসাইট আছে, এখানে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ধরলাম ইকো বা ব্যাম H1 নামক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এটাকে কেটে এর মধ্যে আমরা ফরেন ডিএনএ, এই যে ফরেন ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিলাম, এটা হয়ে গেলে কি এবার আর ডিএনএ। এবার এই আর ডিএনএ যদি ট্রান্সফরমেশন পদ্ধতিতে যে প্রসেসটা হয়, ট্রান্সফরমেশন পদ্ধতিতে ই কোলাইয়ের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, তাহলে কী হবে, এর মধ্যে অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকবে, আর যেহেতু অরিজিনাল রেপ্লিকেশন সাইট আছে, এটা হচ্ছে আমাদের অ্যালিয়েন ডিএনএ প্রবেশ করেছে, অ্যালিয়েন ডিএনএ প্লাস ভেক্টর মিলে গঠিত হলো কি ক্লোনিং ভেক্টর। তাহলে যখন অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকবে, এই যে অরি সাইট থাকবে, তাহলে এটা কি করবে, যখন রেপ্লিকেশন করবে তাহলে অ্যালিয়েন ডিএনএরও রেপ্লিকেশন থাকবে। এই জন্য ইনস্ট্রাকটিভে বলেছি একটা আদর্শ ক্লোনিং ভেক্টরের মুখ্য বৈশিষ্ট্য হলো তার মধ্যে অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকতে হবে। অরিজিনাল রেপ্লিকেশন সাইট, দিস ইজ দ্য সিকোয়েন্স ফ্রম হোয়ার রেপ্লিকেশন স্টার্ট, দিস ইজ দ্য সিকোয়েন্স হুইচ ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন। অ্যালেন ডিএনএ সরাসরি নিজে রেপ্লিকেশন করতে পারে না, সেই জন্য ক্লোনিং ভেক্টরের মধ্যে যে অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে সেটা কী করে, যখন রেপ্লিকেশন স্টার্ট করে এই যে অ্যালেন ডিএনএরও রেপ্লিকেশন হবে, অর্থাৎ যখন রেপ্লিকেশন করতে থাকবে, এই যে অ্যালেন ডিএনএ আছে এরও রেপ্লিকেশন হতে থাকবে, অ্যালেন ডিএনএরও রেপ্লিকেশন হতে থাকবে, কারণ এর মধ্যে কি আছে, এবার এই অরিজিনাল রেপ্লিকেশন সাইট আছে। তাহলে কেন আমরা অরিজিনাল রেপ্লিকেশন সাইট দরকার, ক্লোনিং ভেক্টরের মধ্যে কেন অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকতে হবে বুঝতে পারলাম এখানে। কারণ অরিজিনাল রেপ্লিকেশন সাইট না থাকলে অ্যালেন ডিএনএ সরাসরি হোস্টের দিয়ে নিজের ক্লোন বানাতে পারবে না, আর অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকলে ক্লোনিং ভেক্টরের মধ্যে থাকলে কী হবে, ও যখন নিজে রেপ্লিকেশন করবে অ্যালেন ডিএনএরও রেপ্লিকেশন করিয়ে দেবে। সেকেন্ড ফিচার্স বলা হয়েছিল কি, প্রেজেন্স অফ সিলেক্টেবল মার্কার। সেকেন্ড ফিচার্স ক্লোনিং ভেক্টরের, এটা আদর্শ ক্লোনিং ভেক্টরের সেকেন্ড ফিচার ছিল সিলেক্টেবল মার্কার থাকতে হবে। সিলেক্টেবল মার্কার কি বলছে এখানে, যে
it helps in identifying, এটা সাহায্য করে চিহ্নিতকরণ করতে, and eliminating বা নিষ্কাশন বের করে দিতে, eliminating, it helps in identifying and eliminating the non-recombinants and selectively permits the growth of recombinants. recombinants আর কি বললাম, নন রিকম্বিনেন্টস। সিলেক্টেবল মার্কারটা সাহায্য করে চিহ্নিতকরণ করতে এবং এলিমিনেটিং বের করে দিতে দ্য নন রিকম্বিনেন্টস অ্যান্ড সিলেক্টিভলি পারমিটস দ্য গ্রোথ অফ রিকম্বিনেন্টস। এখানে দুটো সিলেক্টেবল মার্কার ইনসেক্টিভে বলা হয়েছে। সিলেক্টেবল মার্কার একটা বলেছিলাম কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, আর একটা বলা হয়েছিল এনজাইম প্রডিউসিং জিন। ইন পিবিআর 322, এটা কার ছবি? পিবিআর 322 ক্লোনিং ভেক্টরের ছবি। সেখানে দুটো সিলেক্টেবল মার্কারের কথা বলা হয়েছে। সিলেক্টেবল মার্কার কি? ইন পিবিআর 322 দেয়ার প্রেজেন্স অফ টু সিলেক্টেবল মার্কার, একটা বলা হয়েছে কি অ্যাম্পিসিলিন এএমপি রেজিস্ট্যান্ট জিন এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, দে অ্যাক্টস অ্যাজ সিলেক্টেবল মার্কার। এখানে পিবিআর 320 মধ্যে কোনো এনজাইম প্রডিউসিং জিন নেই, সেটা কার মধ্যে আছে? ইন পিইউসি 18 or 19, ইন পিইউসি 18 or 19 এর মধ্যে আছে কি এনজাইম প্রডিউসিং, তাহলে এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনও আছে, সেটা উদাহরণ কি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন, এবং এনজাইম প্রডিউসিং জিন থাকে, সেটার নাম হলো কি ল্যাক জেড জিন। আমরা যদি পিইউসি 19 এর ছবিটা এখানে আঁকার চেষ্টা করি, পিইউসি এটা হচ্ছে যে এর মধ্যে এরকম অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকে, অরিসাইট, এখানে একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে এএমপি আর জিন, আর এখানে তাছাড়া এখানেও বা এই জায়গাটা একটু গ্যাপ দিয়ে আঁকতে পারি, এখানে রেস্ট্রিক্ট নাম্বার অফ প্লাজমিড থাকে আরওপি, আর এখানে থাকে কি এই জায়গাটা হচ্ছে যে কি ক্লাস্টার অফ রিকগনিশন সাইট, অর্থাৎ এই জায়গাটায় বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করতে পারে, ইকো আর1 বা কাটতে পারে কি ব্যাম H1, সেল 1, হিন 2, ইটিসি। আর ETCR, these are the cloning site, অর্থাৎ এখানে কিছু সিকোয়েন্স আছে যেখানে ইকো আরন করতে পারে, এখানে কিছু সিকোয়েন্স যেখানে হেন 2 কাটতে পারে, এখানে কিছু সিকোয়েন্স আছে যেখানে ব্যাম H1 কাটতে পারে। প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য একটি করে স্পেশাল প্যালিন্ড্রোমিক রিকগনিশন সিকোয়েন্স থাকে। তো দিস ইজ দ্য এক্সাম্পল পিকচার অফ পিইউসি 19। তো এখানে একটা বললাম কি এনজাইম প্রডিউসিং জিন আছে,
এটাতে দেখলাম যে অ্যাম্পিসিলেন রেজিস্ট্যান্স জিন আছে। ঠিক এইসব রিকগনিশন সিকোয়েন্সের মধ্যে যেটা থাকে সেটা কি ল্যাক জেড জিন। ল্যাক জেড জিন বলে একটা স্ক্রিনেবল স্ক্রিনেবল মার্কার থাকে, স্ক্রিনেবল বা স্ক্রিনেবল সিলেক্টেবল মার্কার থাকে। তাহলে সিলেক্টেবল মার্কার অবশ্যই থাকতে হবে ক্লোনিং ভেক্টরের মধ্যে। কিসের জন্য? টু হেল্পস ইন আইডেন্টিফাইং অ্যান্ড এলিমিনেটিং দ্য eliminating the non-recombinance and selectively prohibits the growth of recombinance. Selectable marker উদাহরণ কি বলা আছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বা এনজাইম প্রোডিউসিং জিন। ইন PBR 322 there presence of two selectable marker, ampicillin resistant gene and tetracycline resistant gene. There is no enzyme producing gene in PBR 322. enzyme producing gene কোথায় থাকে? in PUC 19 এ থাকে। এটা হচ্ছে PUC 19 এর একটা ছবি। এটা PUC 19 বলে একটা ক্লোনিং ভেক্টর, যেখানে P stands for plasmid, ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, and 19 হচ্ছে নাম্বার অ্যাসাইন টু দিস প্লাজমিড। এটা PUC সিরিজ বলা হয়। 8 আছে, 12 আছে, 13 আছে, 18 আছে, 19 আছে বা 8ও আছে, যেখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনও সিলেক্টেবল মার্কার হিসেবে কাজ করে, এবং একটা এনজাইম প্রোডিউসিং জিন আছে যাকে বলা হচ্ছে ল্যাক জেড জিন, একে স্ক্রিনেবল মার্কার বলা হয়। সো দিস ইজ অল অ্যাবাউট সিলেক্টেবল মার্কার। এরপরে আমরা আসছি কি প্রেজেন্স অফ রিকগনিশন সাইট। আচ্ছা, রিকগনিশন সাইট জানার আগে আমরা এটা লিখে রাখি, the normal E. coli cells does not carry any resistance against any of these following অ্যান্টিবায়োটিক্স। নর্মাল ই কোলাই সেলের মধ্যে দ্য নর্মাল ই কোলাই সেল ডাজ নট ক্যারি এনি রেজিস্ট্যান্স এগেনস্ট এনি অফ দিস অ্যান্টিবায়োটিক্স। সেটা কে কে? ATKC, অর্থাৎ A stands for ampicillin, T stands for tetracycline, K stands for kanamycin, এবং C stands for chlororamphenical, chlororamphenical, etc আরও আছে। নর্মাল ই কোলাই সেল ডাজ নট ক্যারি এনি রেজিস্ট্যান্ট জিনস এগেনস্ট অফ দিস অ্যান্টিবায়োটিক্স। নর্মাল ই কোলাই সেল এর মধ্যে এরকম কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন নেই, এটা এনসিআরটিভি বলেছে। এরপরে আমরা যাচ্ছি কিসে? যে রিকগনিশন সাইটে। তো রিকগনিশন সাইট আর ক্লোনিং সাইটটা কি? এটা এনসিআরটিভি যেটা বলেছে, ইন অর্ডার টু লিঙ্ক any alien or ফরেন ডিএনএ, কোনো ফরেন ডিএনএকে ভেক্টরের সাথে যুক্ত করতে হলে ভেক্টর মাস্ট হ্যাভ ভেরি ফিউ পারফেক্টলি বা preferably বা generally have one recognition site for each restriction এন্ডোনিউক্লিজ। প্রত্যেকটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিজের জন্য একটি করে রিকগনিশন সাইট থাকতে হবে।
very few and preferably have one recognition site for each restriction endonuclease enzyme. এটাকে যদি আমরা দেখি, যেমন এই ছবিতে দেখো যে ই কোলাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের জন্য এটা এখানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স আছে। যেমন কি ই কোলাই প্যালিন্ড্রোমিক রিকগনিশন সিকোয়েন্স হলো কি GAATTC, এটা হলো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ক্ল্যা 1 এর জন্য এখানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স আছে, হেন 3 এর জন্য এখানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স আছে, ব্যাম HH এর জন্য এখানে কিছু স্পেসিফিক সিকোয়েন্স আছে, স্যাল 1 এর জন্য, PV2 এর জন্য এখানে কিছু সিকোয়েন্স আছে, PST 1 এর জন্য এখানে স্পেসিফিক সিকোয়েন্স, PV1 এর জন্য এখানে স্পেসিফিক সিকোয়েন্স থাকবে। অর্থাৎ একটি আদর্শ ক্লোনিং ভেক্টরের মধ্যে যে ভেক্টর মাস্ট হ্যাভ ভেরি ফিউ বাট প্রেফারেবলি হ্যাভ ওয়ান রিকগনিশন সাইট ফর ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের জন্য একটি করে কি থাকবে, রিকগনিশন সাইট থাকবে। ইফ ক্লোনিং ভেক্টর, যদি ক্লোনিং ভেক্টর হ্যাভ মোর রিকগনিশন সাইট, যদি ফর ওয়ান RE, যদি একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের জন্য একের অধিক কি থাকে, রিকগনিশন সাইট থাকে, তাহলে কি হবে, ভেক্টর ওই ক্লোনিং ভেক্টর যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজে ট্রিট করা হবে, ক্লোনিং ভেক্টর প্রডিউস সেভারাল ফ্র্যাগমেন্টস, অসংখ্য খণ্ড গঠন করবে। তার ফলে কি হবে, রেজাল্টিং জিন ক্লোনিং বিকাম কমপ্লিকেটেড, জিনের ক্লোন হওয়াটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা যদি একটা ছবির মাধ্যমে এখানে দেখিয়ে দিই যে কীরকম এটা, ধরো এটা হচ্ছে যে PBR 322 এর এখানে ইকো R1 সাইট আছে, আবার সাপোজ এখানেও ইকো R1 সাইট আছে, এখানেও ইকো R1 সাইট আছে, এখানে ইকো R1 সাইট আছে। এবার যদি এই যে ইকো R1 দিয়ে যদি একে ট্রিট করা হয় বা কাটা হয়, ইকো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজে ট্রিট করা হয়, তাহলে এই ক্লোনিং ভেক্টরটারের সেভারাল ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাবে, অসংখ্য খণ্ড তৈরি হয়ে যাবে। যদি অসংখ্য খণ্ড তৈরি হয় তাহলে জিন ক্লোনিংটা বা অ্যালেন ডিএনএটাকে প্রবেশ করানো, ইন্টিগ্রেট করানো কমপ্লিকেট হয়ে যাবে, তার ফলে জিন ক্লোনিংটাও বিকাম কমপ্লিকেটেড। সেই জন্য বলেছে একটি আদর্শ ক্লোনিং ভেক্টরের মধ্যে থাকতে হবে ভেরি ফিউ রিকগনিশন সাইট, দিস ইজ দ্য রিকগনিশন সাইট, বাট ওয়ান রিকগনিশন সাইট ফর ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। প্রত্যেকটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের জন্য একটি করে রিকগনিশন সাইট অবশ্যই থাকতে হবে। যদি একের অধিক রিকগনিশন সাইট থাকে ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, প্রত্যেক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের জন্য, তাহলে কী হবে, সেভারাল ফ্র্যাগমেন্টস তৈরি হবে ক্লোনিং ভেক্টরের, তারপরে অ্যালেন ডিএনএটাকে ইন্টিগ্রেট করানো এবং জিন ক্লোনিং করানো বিকাম কমপ্লিকেটেড। সো রিকগনিশন সাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লোনিং ভেক্টরস। এখানে যদি আমরা দেখি ইন PBR 322 in plasmid Bolivar Rodriguez 322 having 1 2 3 4 5 6 7 8, having 8 recognition site, 8টি রিকগনিশন সাইট আছে এবং 8টি রিকগনিশন সাইট আছে, সেখানে আলাদা আলাদা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাজ করছে। আগে বলা আছে ইকো RNA রিকগনিশন সাইট এখানে আছে, যেমন ইকো R1 আছে, ক্ল্যা 1 আছে, এই রিকগনিশন সাইট GAATTC 3' GAA
TTC এখানে কিছু এরকম স্পেসিফিক সিকোয়েন্স আছে। তাহলে এখানে বললাম ইন্টিজার 322 8 রিকগনিশন সাইট আছে এবং হ্যাভিং 2 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কি AMPR এবং TETR, দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে। 1 অরিজিন অফ রেপ্লিকেশন সাইট আছে, 1 রোপ আছে, 1 রেস্ট্রিক্ট নাম্বার অফ প্লাজমিড আছে। এখানে এটা MCQ দেওয়া হয়, ফাইন্ড আউট which one is odd with respect to PVR 322। PVR 322 এর সাপেক্ষে কোনটি অড খুঁজে বের করো। কারণ করেছে ইকো R1, PVU1 বা PST1, তারপরে দেওয়া আছে কি রো। দেখো ইকো R1 এটি একটি রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস, PV1 এটি একটি রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস, PVST1 এটা একটা রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস, কিন্তু ROP ইট ইজ নট এ রেস্ট্রিকশন ইন নিউক্লিয়াস। এটা কি প্রোটিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ দিস সিকোয়েন্স ইজ রেসপন্সিবল ফর ইনভলভ ইন দ্য রেপ্লিকেশন অফ প্লাজমিড, প্লাজমিডের রেপ্লিকেশনের জন্য এটা দায়ী। তাহলে দিস ইজ অড।